বাকিতে জামিন, টাকা পরিশোধে জেল থেকে বেরিয়ে এই চুরি ধরা পড়ল পুলিশের জালে। বেশ কয়েকটি সিন্ডিকেট সক্রিয় বলছে আইন শৃঙ্খলা বাহিনী। টিআর কাবিখা প্রকল্পের বরাদ্দ নিয়ে বৈষম্যের অভিযোগ, উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা। বিনিয়োগে স্বপ্ন দেখাচ্ছে চীন, একনিকে উঠছে 4,000 কোটি টাকার প্রকল্প, আসছে বাজেটে নিত্যপণ্যের দাম কমানোর উদ্যোগ। নোয়াখালীতে 9টি উপজেলা শিক্ষা অফিসারের 8টি পদই শূন্য, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। চট্টগ্রামে 4 বছরের শিশু ধর্ষণের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। তনু হত্যা মামলায় সাবেক 2 সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। হোম অফ ক্রিকেটে বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শুরু আজ। 4 বছর পর স্কোয়াডে মোসাদ্দেক, গতির ঝড়ে ভরসা টাইগারদের। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। গ্রামীণ অবকাঠামো সংস্কার, কাবিখা কাবিটা ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রকল্পের বরাদ্দ নিয়ে সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তাদের দাবি, সরকারি দলের এমপিরা এসব প্রকল্পের সব খাতে বরাদ্দ পেলেও বিরোধী দলের জনপ্রতিনিধিরা বঞ্চিত করা হচ্ছে। এতে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি জনগণও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তাদের। মাজহারুল ইসলামের রিপোর্ট। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ত্রাণ মন্ত্রণালয়ের প্রকল্প, কাজের বিনিময়ে খাদ্য কাবিখা ও টেস্ট রিলিফ টিআর সংসদ সদস্যদের মাধ্যমে এসব প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়। এরই মধ্যে কয়েক দফা এই বরাদ্দ দিয়েছে বর্তমান সরকার। তবে এতে বৈষম্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। যে দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হলো, সে বরাদ্দটা 30 এপ্রিলে হয়েছে, সেটা শুধুমাত্র সরকারি দলের যারা আসন প্রাপ্ত হয়েছেন তাদের আসনগুলোতে শুধু বরাদ্দটা দেওয়া হয়েছে, বিরোধী দলের যারা আছেন তাদের কারোতে বরাদ্দগুলো দেওয়া হয় নাই। জানান, সরকার দলীয় এমপিরা 90 লাখ টাকা ও 56 টন করে চাল গম বরাদ্দ পেলেও বঞ্চিত তারা। সেকেন্ড যে বরাদ্দটা ছিল টিআর এবং কাবিখা, একটিতে ছিল 90 লক্ষ টাকা, একটি ছিল 95 লক্ষ টাকা। দুটির কোনো বরাদ্দই আমরা পাইনি। আমরা বলতে বিরোধী দলের আমরা যারা সদস্য, পুরুষ অথবা নারী সদস্য, আমরা কেউই পাইনি। তো এটি তো সুস্পষ্ট একটি বৈষম্য, যেটি আমাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি পরিকল্পিত ঘটনা। তো এরকম শুধু একটি নয়, আরও অসংখ্য বিষয় আস্তে আস্তে উন্মুক্ত হচ্ছে বৈষম্যের ঘটনা, এবং এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যে বৈষম্য বিরোধিতা থেকে আন্দোলনে গিয়েছিল এবং মুক্ত হয়েছে মানুষ, সেই জায়গায় আবারও পরাধীনতার শৃঙ্খলে আমরা আবদ্ধ হতে যাচ্ছি। একই অভিযোগ বিরোধী দলীয় সংরক্ষিত নারী আসনের এমপিদের। জানান, সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের এমপিদের 30 লাখ টাকা, 10 টন চাল ও 12 টন করে গম বরাদ্দ দেওয়া হলেও বঞ্চিত তারা। কাবিখার সেটা আমরা দেখলাম যে এটা শুধু আমাদেরকে জানানো হলো, আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম, আমাদেরকে বলা হলো যে এটা শুধু সরকারি দলের এমপিরা পেয়ে থাকেন, যদিও নিয়ম হচ্ছে যে 350 জনেরই এটা পাওয়ার কথা। এই যে আমাদের বরাদ্দটা বিরোধী দলের মহিলা এমপিতে দেওয়া হলো না, এটা যদি মনে করেন আপনারা ইন আইসোলেশন আলাদা ঘটনা, এটা ঠিক নয়। বিরোধী এমপিরা বলছেন, ফেসিবাদী শেখ হাসিনা আমলের বৈষম্যের পথেই হাঁটছে বর্তমান সরকার। আমরা যদি ফেসিস্ট আমলের নিয়মগুলাকে বহন করে চলি আর শুধু বাইরের খোলসটা পাল্টাই যে আমরা ফেসিস্টকে বিদায় করেছি, তাহলে তো আমরা আসলে হেরে যাচ্ছি সিস্টেমের কাছে। যে সংসদ বৈষম্য বিরোধী আন্দোলনের ফল, সেই সংসদে বৈষম্য হয়, তাহলে তো আমরা আবার ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। দর্শক, বাকিতে আপনি কি কেনেন? টিভি, ফ্রিজ, মুদি সদাই, তাই তো? কিন্তু এই শহরে বাকিতে জামিন নেয় অপরাধীরা। সেই জামিনের টাকা শোধ করতে আবারও জড়ায় পুরনো অপরাধে। রাজধানীতে একটি চুরির ঘটনায় আসামি গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন সাব্বির আহমেদ। রাজধানীর যাত্রাবাড়ির বাসিন্দা রাজু আহমেদ শিপলু গেল 2 জুন সূত্রাপুরের একটি বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি সহ বিভিন্ন জিনিস চুরি করেন তিনি। ড্রয়ার থেকে টাকা নিয়ে গেছে, আর গয়নাগাটি, ড্রয়ার টয়ার ভাঙ্গা সব কিছু নিয়ে গেছে।
যাওয়ার টাইমে হয়তো টিভিটা চোখে পড়ছে সামনে, টিভিটাও কাঁধে করে নিয়ে চলে গেছে। চুরির পর বন্ধু ইরফান অমির বাসায় গিয়ে 2 ঘন্টা থাকেন শিপলু। চুরি করে একাধিকবার ধরা পড়লেও জামিনে ছাড়া পেয়ে আবারও একই কাজ করেন তিনি। টাকা না থাকলে তাকে বাকিতে জামিন করান ঢাকার সিএমএম আদালতের মুহুরি আলমগীর। গেল 2 জুন রাতে সেই বাকির টাকা চাইতে শিপলুর বাসায় যান আলমগীর। ডিউ ছিল 2.5 লাখ টাকার মতো। জামিনে যখন বের হয় তখন না দিতে পাইরা তখন এইভাবে বাইরে দেখা গেছে হাজিরার সময় 1000 টাকা দিল, বা দেখা গেছে একটু বেশি দিল, ওইভাবে এই টাকাটা জমছে আর কি। যেদিন চুরি হয়েছে সেই দিন আপনি কেন গেছিলেন? যে ভাই আপনি কিছু টাকা তো মায় নিয়ে জানেন, তো টাকার জন্য তো স্যার যাইতে হইব। জামিন করেছি বাকিতে, আমি বাকিতে জামিন করার পরে বেরোয় এভাবে চুরি করে টাকাটা শোধ করে বর্তমানে 2 লাখ টাকার মতো পাইব। এই 2 লাখ টাকা আপনাকে বাকিতে জামিন করাইতে হয়েছে? জি স্যার, অল্প কিছু দেওয়া হয় টাকা, আর অল্প কিছু বাকি থাকে। আচ্ছা, পুলিশ বলছে শিপলুর বিরুদ্ধে 11টি মামলা রয়েছে। তিনি পেশাদার অপরাধী। ইরফান অমি ও আলমগীর তার অপরাধের সহযোগী। ইরফান অমি স্বীকার করে যে তার বন্ধু রাজু আহমেদ শিপলু সে যাত্রাবাড়ি এলাকায় থাকে, সে টিভি এবং স্বর্ণালঙ্কারগুলো সে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা তাকে সহ রাজু আহমেদ শিপলু এর বাসায় অভিযান করলে টিভিটা উদ্ধার করি। তার দেওয়া তথ্য মতে সে বলে যে কিছু স্বর্ণালঙ্কার এবং টাকা আমার বড় ভাইয়ের কাছে আছে। পরবর্তীতে তাকে নিয়ে আমরা তার বড় ভাইয়ের কাছে যাই, যার নাম হচ্ছে আলমগীর। জানতে পারি সে কোর্টের মোহরি, সে বাকিতে একে জামিন করায়। বাকিতে জামিন করানোর পর সেই টাকা শোধ করতে চুরিসহ নানা অপরাধ করেন অপরাধীরা। এমন বেশ কয়েকটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এরকম ছিনতাইকারী আমরা ধরে চালান করেছি। পরবর্তী সপ্তাহে একই ছিনতাইকারীকে একই স্পটে সুইচ গিয়ার সহ আটক করা হয়েছে। তো পরবর্তীতে তাকে পুনরায় জিজ্ঞাসা করা হলো, সে বলল যে আমি গতকালকে জামিন পেয়েছি। তো জামিন হয়েছে কিভাবে? জামিন হয়েছে বাকিতে। তার সংশ্লিষ্টতা খুঁজতে গিয়ে দেখলাম যে তিনি মোহরির কাজ করেন এবং এই চোরকে সে বাকিতে জামিন করান। সূত্রপুরের চুরি হওয়া বাসার টাকা, মালামাল ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়নে বাধা এখন পুশিন চেষ্টা। নতুন সরকারের শুরুতে যে সুবাতাস বইছিল তা এখন তলানিতে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর তাদের মুসলিম বিরোধী মনোভাবই এর বড় কারণ বলছেন বিশ্লেষকেরা। তারা বলছেন এই সংকট উত্তরণে দিল্লির সীমান্ত সম্মেলন নয়, রাজনৈতিক সিদ্ধান্ত আসতে হবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সময় তলানিতে থাকা সম্পর্ক পুনরুদ্ধারে পূর্ব প্রস্তুতি অনুযায়ী কাজ করছিল ভারত। বেগম খালেদা জিয়ার শেষকৃত্য থেকে শুরু করে নতুন সরকারের শপথ, সবখানেই ছিল দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি। সম্প্রতি খলিলুর রহমানের সাফল্যেও শুভেচ্ছা বার্তা দিয়েছিল দিল্লি। তবে সে পথে এবার বড় বাধা পুশিন চেষ্টা। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগ থেকে যে মুসলিম বিরোধী অবস্থানের ইঙ্গিত দিচ্ছিল বিজেপি, তারই বহিঃপ্রকাশ প্রকট হচ্ছে সীমান্তে। দলটি সেখানকার ক্ষমতায় আসার পর তাদের আভ্যন্তরীণ রাজনীতির শিকার বাংলাভাষী মানুষেরা। আজকে যদি বিজেপি না জিতত পশ্চিমবঙ্গে, আজকে যদি মমতা ব্যানার্জি থাকতো, তাহলে হয়তো এত ঝামেলা হতো না। কারণ যে স্লোগান নিয়ে বা যেই ম্যান্ডেট তাকে দেওয়া হয়েছে, সেটা অনেকটা একটা বলা চলে কমিউনাল ম্যান্ডেট, আমি যদি ওইভাবেই বলি, না হলে তো এসআইআর করা দরকার ছিল না। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আমরা যে ধরনের ক্যাম্পেইন দেখেছি, সেগুলোর বাস্তবায়নের একটি চেষ্টা এই বেআইনি পুশিং অ্যাটেম্প্ট। কেন্দ্রীয় সরকার আসলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দিয়ে যা বলাচ্ছে, সেই বলা কথাগুলোকে কাজে রূপান্তরিত করছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে। দিল্লির এই দ্বিমুখী অবস্থানে প্রশ্ন উঠছে, নিজ স্বার্থ রক্ষায় ঢাকা এখন কি করবে? এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, দুদেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে ভারতের আচরণের ওপর। The ball is in India's court to improve the relationship with Bangladesh. বাংলাদেশের সরকার কোনো ধরনের উস্কানিমূলক কথা বা কাজ করেনি। যারা উত্তেজনা তৈরি করছে ভারত, তাদেরকেই পারদর্শী স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলনে পুশিন ও সীমান্ত হত্যা বন্ধে ঢাকা কড়া বার্তা দেওয়ার কথা বললেও তাতে খুব একটা কাজ হবে বলে মনে করেন না বিশ্লেষকেরা।
হয়তো কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, বাইরে এসে সবাই আবার একেবারেই দেখাবে যে না আমি ছাড় দিইনি, সেও দেখাবে আমি ছাড় দিইনি, এইসবই হবে হয়তো। কিন্তু ওইটা ট্র্যাক 1-এর মধ্যেই থাকলো। সেই জায়গায় আমি মনে করি না যে বড় পরিবর্তন করতে পারবে। সাম্প্রতিক পুশিন চেষ্টা ছাড়াও চলতি বছরের প্রথম 5 মাসে সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেছে অন্তত 17 বাংলাদেশির। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। বিজিবির কড়া পাহারার পরও বিভিন্ন সীমান্ত এলাকায় পুশিন চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ। বিভিন্ন সীমান্তে জড়ো করছে শিশু, নারী, পুরুষকে। সীমান্ত পরিস্থিতির সবশেষ খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আবু সালে মোহাম্মদ রায়হান। রায়হান, বর্তমানে জেলার সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে পুশিনের ঘটনা রয়েছে কিনা তা জানাবেন। যেমনটি বলছিলেন, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু গত 4 দিন আগে 10 জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, সেটি সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত এলাকায় ঘটেছিল। তবে গত 24 ঘন্টায় নতুন করে কিন্তু কোনো পুশিনের ঘটনা ঘটেনি। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের মিরগড় সীমান্ত এলাকায়। এই সীমান্ত এলাকায় কিন্তু ঝড় বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকেই বিজিবির সদস্যরা সীমান্ত এলাকায় করা নজরদারিতে রয়েছেন। তারা পুশিন ঠেকাতে কিন্তু সর্বাত্মক কাজ করে যাচ্ছেন এবং এইখানে কিন্তু স্থানীয়রাও কিন্তু বিজিবিকে সব ধরনের সহযোগিতা করছেন। তারা বলছেন যে সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতার জন্য তারা প্রস্তুত রয়েছেন। এছাড়া কিন্তু বিজিবিও তাদের পক্ষ থেকে স্থানীয় মানুষজন অপকর্ম ঠেকাতে কিন্তু তারা স্থানীয়দেরকে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন এবং সহযোগিতা চাচ্ছেন। এবং তারা বলছেন যে যদি এই সীমান্ত এলাকায় কোনো ধরনের অপরাধ বা পুশিনের মতো ঘটনা ঘটে, সেটি যেন খুব দ্রুতই স্থানীয় ক্যাম্পে জানানো হয়। এরপরই বিজিবি খুব দ্রুত সেসব বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। তো সীমান্ত এলাকায় আমরা দেখছিলাম যে প্রায় 275 কিলোমিটার যেটি পঞ্চগড়ের সীমান্ত এলাকা রয়েছে, সেখানে প্রায় 3টি ব্যাটালিয়ন, পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন, নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন এবং ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়নকে দায়িত্ব পালন করছে। পুরো এলাকা জুড়ে বিজিবি খুবই কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের পুশিন, অবৈধ চোরাচালান, মাদক সহ সব ধরনের অপকর্ম ঠেকাতে কিন্তু তারা তৎপর। তারা দিনরাত পরিশ্রম করতেছেন। এ কাজে কিন্তু তাদেরকে স্থানীয়রা সহযোগিতা করছেন। তো বলা যায় যে গত 24 ঘন্টার সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সীমান্ত এলাকায় কোনো ধরনের উত্তেজনা বা অপ্রীতিকর কোনো ঘটনাই নেই, যেটি কিন্তু গত 4 দিন আগে পঞ্চগড় হারিবেশা সীমান্ত এলাকায় ঘটে গিয়েছিল। দীর্ঘ 70 ঘন্টা ধরে কিন্তু ক্ষেতের আলে 10 জনকে বিজিবির পুশিন ঠেকিয়ে দেয়। পরবর্তী তারা সীমান্ত এলাকায় অবস্থান করে এবং বিএসএফ এর কারণে কিন্তু তাদেরকে ফেরানো সম্ভব ছিল। তবে দীর্ঘ প্রক্রিয়া পরে বিজিবি তা কঠোর হস্তে কিন্তু মোকাবেলা করে। এরপরে বিএসএফ পিছু হটে। এরপর থেকে কিন্তু সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। এখন পর্যন্ত পঞ্চগড়ের এই পুরো এলাকা জুড়ে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি কড়া নিরাপত্তায় রয়েছে, তারা পাহারা দিচ্ছেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় এড়াতে তারা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন এবং এ কাজে স্থানীয়রা কিন্তু তাদেরকে বারবার সহযোগ করছেন এবং সব ধরনের সহায়তা করারও পরামর্শ দিচ্ছেন। তারা টর্চ লাইট, লাঠি, বাঁশি সহ কিন্তু বিজিবির সাথে সীমান্ত এলাকায় রাতভর পাহারা দিচ্ছেন এবং বিভিন্ন সময় তারা বিজিবিকে সহযোগিতা করছে। তো সীমান্ত এলাকায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোনো পুশিনের ঘটনা ঘটেনি। পরবর্তী সংবাদে হয়তো আপনাকে নতুন কোনো এই সীমান্ত এলাকার খবর জানাতে পারবো। তো পঞ্চগড় থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 4 কার্যদিবসের বিচারের পর এসেছে রামিসা হত্যার রায়। বিচারকের রায়ে সই করার পর আজই ডেথ রেফারেন্স পৌঁছাতে পারে হাইকোর্টে। সেই শুনানি শেষে মৃত্যুদণ্ড বহাল থাকলে আপিল বিভাগে যেতে পারবেন আসামি। থাকছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের সুযোগও। এসব ধাপে মৃত্যুদণ্ড বহাল থাকলে কার্যকর হবে সাজা। 7 বছরের রামিসাকে ধর্ষণ হত্যার দায়ে 2 আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। দ্রুত বিচারে সন্তোষ জানালেও সবার মনেই প্রশ্ন, কবে কার্যকর হচ্ছে সাজা। আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের আগে রয়েছে কয়েকটি বাধ্যতামূলক ধাপ। প্রথমেই বিচারিক আদালতের রায় অনুমোদনের জন্য যাবে হাইকোর্টে। একই সঙ্গে আপিলের সুযোগ পাবেন আসামিরাও। পরে সেই ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করবে হাইকোর্ট। এই মামলার যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং অন্যান্য যে ম্যাটেরিয়ালস তাহা খুবই কংক্রিট। আমরা যেটা প্রতিষ্ঠিত করতে পেরেছি, আমার মনে হয় বেশি দিন লাগবে না এই মামলার ডেথ রেফারেন্স অনারেবল হাইকোর্ট ডিভিশনে নিষ্পত্তি করতে।
হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকলে আপিল বিভাগের দ্বারস্থ হতে পারবেন আসামি। এটা তার রাইট, তিনি তার জীবন বাঁচানোর জন্য, তাকে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য আপিল করতেই পারেন, তিনি অ্যাপিলেট ডিভিশনে যেতেই পারেন। এবং রেফারেন্স সাধারণত হয় যে কোনো ক্লারিক্যাল ত্রুটি অথবা এমন কোনো আইনগত পয়েন্ট যেটা হয়তো বা তখন বলা হয়নি, সেই ক্ষেত্রেও রেফারেন্স করতে পারেন। তাতেও দণ্ড খারিজ না হলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের সুযোগ রয়েছে আসামিদের। সেই আবেদন নিষ্পত্তির পরই কার্যকর করা যাবে সাজা। সংবিধান যেহেতু সর্বোচ্চ আইন এবং এখানে রাষ্ট্রপতির এটা আপনার এখতিয়ার এবং ওনার এই ক্ষমতাটা আইন তাকে দিয়েছে, সংবিধান তাকে দিয়েছে। উনি যদি ক্ষমা ভিক্ষাটা না দেন, ক্ষমা ভিক্ষা না দিলে তখন তার সামনে এই আসামি মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকলো না। রামিসা হত্যা মামলায় বিচারিক আদালতের রায় এলেও এখনও বাকি রয়েছে ডেথ রেফারেন্স, আপিল, রিভিউ ও প্রাণ ভিক্ষার আবেদনের ধাপ। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার। রাজধানীর মৌচাকে আনারকলি মার্কেটের সামনে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। খুনের কারণ খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী, তবে নিহতের স্বজনদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সোমবার রাত 7:30টায় রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনের দৃশ্যটি। যার কথা শোনা যাচ্ছে তিনি রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার। এই এলাকার যুবদল নেতাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করা হয় বিল্লালকে। ঢাকা মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। আমার মামাকে মারছিল ঢাকার মহানগরের দক্ষিণে রমনা থানার যুবদলের সভাপতি দিল্লুর রহমান বাবু। ওর ডান হাত যে মিরাজুল, ও কি করছে, ছুরি দিয়ে আমার মামার এখানে আঘাত করছে। ওই আঘাতে আমার মামা মারা গেছে। দিদারুল ইসলাম বাবু, এটা ওপেন সিক্রেট। রবিউল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সেক্রেটারি, সদস্য সচিব। এটা সবাই জানে যে সে কাউকে তোয়াক্কা করে না, এবং করেও নাই। যারা জড়িত, যারা এই খুনের মদতদাতা এবং যারা এই কিলিং মিশনে অংশগ্রহণ করছে, সবার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর চাই। এই ঘটনা প্রত্যক্ষ করেন মার্কেটের একজন নিরাপত্তা কর্মী। লোক আর লোক খালি এই গ্রুপে দৌড়ানি দেয়, ওই গ্রুপে দৌড়ানি দেয়, আমরা ভিতরে থেকে বৈশা দেখতেছি, আর কিছু করার নাই। কি কারণে এই হত্যাকাণ্ড তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন রমনা জোনের পুলিশ কর্মকর্তারা। এই ঘটনায় কারা তাকে ছুরিকাহত করেছে সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমাদের সিসি ক্যামেরা আছে, সেগুলো আমরা ফুটেজ সংগ্রহ করছি। যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে কথা বলে যারা এই অপরাধটি করেছে তাদেরকে খুঁজে বের করে আমরা আইনের আওতায় আনব। ঘটনার পর বহিষ্কার করা হয়েছে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে। অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেনের সঙ্গে বাকবিতণ্ডার সময় ঘটনাস্থলে ছিলেন এই যুবদল নেতা। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। ধর্মীয় বিভাজনকে উস্কে দিয়ে দেশকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে একটি গোষ্ঠী, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে বাসব বৌদ্ধ বিহার মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মহাপ্রয়াণ বার্ষিকী উপলক্ষে আলোচনায় এ অভিযোগ করেন তিনি। বলেন, তলানিতে থাকা দেশের হাল ধরেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ উন্নয়নের পথে আরও অনেক দূর এগিয়ে যেত। একটি অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে দেশকে গড়ে তুলতে চায় বিএনপি। আগামী 11 তারিখে বাজেট হবে। আমরা অত্যন্ত আশাবাদী এই বাজেটের মধ্যে দিয়ে আমরা দেখব যে নতুন বাংলাদেশকে গড়ে তোলবার জন্য নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে চাই। একটা গোষ্ঠী মাথার চারা দিয়ে উঠছে, এ ব্যাপারে আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে। তারা ধর্মের নাম করে তারা বিভাজন সৃষ্টি করতে চায়, এটা আমরা হতে দিতে পারি না। এবার জানাবো বাজেট 2026-27 খবর। আসছে বাজেটে নিত্যপণ্যের দাম কমানোর বেশ কিছু উদ্যোগ নিচ্ছে সরকার। 60 ধরনের দৈনন্দিন ব্যবহার্য পণ্যের উৎসে কর ব্যাপকভাবে কমানো হচ্ছে। এদিকে আগামী 5 বছরের জন্য আয়কর ও কর্পোরেট করের নীতি ঘোষণা হচ্ছে, যা বিনিয়োগ পরিকল্পনায় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে।
অন্তর্বর্তী সরকার নির্ধারিত করমুক্ত আয়ের সীমা পরিবর্তন না করে আসছে বাজেটে তা 3,75,000 টাকায় রাখতে যাচ্ছে সরকার। তবে আগামী 5 বছরের জন্য দীর্ঘমেয়াদী কর কাঠামো প্রস্তাব করেছে এনবিআর। এর মধ্যে আছে 2026-27 ও 27-28 করবর্ষের জন্য করমুক্ত আয়ের সীমা 3,75,000 টাকা, 28-29 ও 29-30 করবর্ষের জন্য 4 লাখ টাকা, 2030-31 করবর্ষের জন্য 4.5 লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে 26-27 ও 27-28 করবর্ষে কর স্ল্যাবের প্রস্তাব দেওয়া হয়েছে 6টি। প্রথম ধাপে 3,75,000-এর বেশি, পরবর্তী 3 লাখ টাকায় 10% ও 20 লাখ টাকার বেশি আয় করলে দিতে হবে সর্বোচ্চ 30%। তবে 2028-29 ও 2029-30 করবর্ষে গিয়ে স্ল্যাব বেড়ে হবে 7টি, যার মধ্যে 4 লাখ টাকার বেশি আয় করলে প্রথম 3 লাখের ওপর 10% ও 3 কোটি টাকার বেশি আয় করলে কর নির্ধারণ হবে 35%। এতে কর বাড়বে উচ্চবিত্তদের। একই স্ল্যাব নির্ধারণ হবে 2030-31 করবর্ষেও। শুধু করমুক্ত আয়ের সীমা বেড়ে হবে 4.5 লাখ। এছাড়াও 2028 থেকে 31 পর্যন্ত 3 করবর্ষে 3 কোটি টাকার বেশি আয়ের ওপর অতিরিক্ত 5% কর নির্ধারণেরও প্রস্তাব করা হয়েছে। এছাড়া কর্পোরেট কর হারে কোনো পরিবর্তনের প্রস্তাব করা হয়নি পুঁজিবাজারের তালিকাভুক্ত ও বাইরের কোম্পানির ক্ষেত্রে। তবে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি ব্যাংকিংয়ে পুরো লেনদেন করলে কর হার হবে 25%, আর 5% বাড়িয়ে কর হার 15% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আয়ে। বাজেটে ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ 60টি পণ্যকে নিত্যপণ্যের তালিকাভুক্ত করে বিদ্যমান 1 থেকে 5% উৎসে কর প্রত্যাহার করে 0.5% করার প্রস্তাব করা হয়েছে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের পর মুখ থুবড়ে পড়েছে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল, তবে আলোর মুখ দেখছে চীনের বিনিয়োগ। 1 লাখ কর্মসংস্থান ও $500 মিলিয়ন বিদেশি বিনিয়োগের আশা নিয়ে আজ একনেকে উঠছে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্প। প্রকল্পটির বাস্তবায়নে ব্যয় হবে 4,190 কোটি টাকা। তবে এই প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। বিস্তারিত মাহাবুল ইসলামের প্রতিবেদনে। এক সময়ে কর্মসংস্থানের স্বপ্ন দেখানো মিরসরাইয়ের ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গণঅভ্যুত্থানের পর মুখ থুবড়ে পড়েছে। 900 একর জায়গায় 919 কোটি টাকা ব্যয়ে শুরু হয় এই প্রকল্প মাঝপথে গত ফেব্রুয়ারিতে বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার 1 লাখ কর্মসংস্থান ও $500 মিলিয়ন বিদেশি বিনিয়োগের আশা নিয়ে একনেকে উঠছে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্প। এটি চট্টগ্রামের আনোয়ারায় 800 একর জায়গায় বাস্তবায়ন হবে। ব্যয় ধরা হয়েছে 4,190 কোটি টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় এই প্রকল্পটি অনুমোদনের জন্য তোলা হবে। চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর মোহনার কাছে বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠবে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। প্রকল্পটিতে সরকারের নিজস্ব তহবিল থেকে 1,722 কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে চীন দেবে 2,467 কোটি টাকা। প্রকল্পটি জানুয়ারি 2027 থেকে ডিসেম্বর 2031 সাল পর্যন্ত বাস্তবায়ন করা হবে। তবে এই প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্পে 330 মিটার সেতুসহ 10 মিটার প্রস্থের 1,235 মিটার রাস্তা নির্মাণের জন্য 226 কোটি 88 লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। অর্থাৎ প্রতি মিটার রাস্তা নির্মাণে ব্যয় প্রায় 18,37,000 টাকা। এছাড়াও 24 মিটার প্রস্থের 1,181 মিটার রাস্তা নির্মাণের জন্য প্রতি মিটারে ব্যয় 13,49,000 টাকা। এছাড়াও 2টি পানি সংরক্ষণাগার নির্মাণে ব্যয় ধরা হয়েছে 117 কোটি 36 লাখ টাকা। পরিকল্পনা কমিশন মনে করছে পুরো প্রকল্পটিতে 133 কোটি টাকা অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। আগামী অর্থবছরে উন্নয়ন প্রকল্পের গবেষণায় বরাদ্দ 400 কোটি টাকা, অথচ পরামর্শক ব্যয়ে বরাদ্দ রাখা হয়েছে 6,416 কোটি টাকা। গবেষণার জন্য রাখা বরাদ্দের প্রায় 16 গুণ বেশি অর্থ যাচ্ছে পরামর্শক খাতে। উন্নয়ন ব্যয়ের এই চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। মাহাবুল ইসলামের আরও একটি প্রতিবেদন।
ভারে নুজ্জ একটা দেশ রেখে গেছে। অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার মাঝেও উচ্চাভিলাষী বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। সংস্থান করা হয়েছে। নতুন অর্থবছরের এডিপিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরামর্শক সেবা নেওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬,৪১৬ কোটি টাকা। অথচ প্রকল্পের অধীনে দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং উদ্ভাবনমূলক কার্যক্রমের জন্য বরাদ্দ মাত্র ৪০০ কোটি টাকা। অতীতে বিভিন্ন প্রকল্পে পরামর্শক ব্যয় নিয়ে বিতর্ক উঠেছে। মন্ত্রণালয়গুলোর বিরুদ্ধে অভিযোগ আছে নিয়মিত দায়িত্ব পালনকে পরামর্শক সেবা দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার। তবু বছর বছর এ খাতে হাজার কোটি টাকার বরাদ্দ দীর্ঘমেয়াদে নিজস্ব সক্ষমতাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে বলে মত বিশেষজ্ঞদের। যারা এটার সুবিধাভোগী তারা কখনো এটা কমাবে না, সুতরাং এটা সরকারকে ডিসাইড করতে হবে। আপনি কি পরামর্শক বেশি দিবেন আর গবেষণায় কম দিবেন, নাকি গবেষণায় বেশি দিয়ে পরামর্শকের সংখ্যা কমাবেন? পরামর্শকের যে সংস্কৃতি আমাদের গড়ে উঠেছে এটা খুবই বাজে সংস্কৃতি। এটা আমাদের সব কিছুতেই পরামর্শক, কম্পিউটারে টাইপ করবে সেটাও পরামর্শক। বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশেষজ্ঞ পরামর্শ অপরিহার্য। তবে সেখানে দেশের সক্ষমতা না বাড়িয়ে পরামর্শ খাতে অত্যাধিক ব্যয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। ডিপি ওয়ার্ল্ড ও দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের পর এবার চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার প্রস্তাব দিয়েছে দেশীয় ৩ প্রতিষ্ঠানের একটি জোট। সেই জোটের মালিকানায় রয়েছে সাইফ পাওয়ারটেক ছাড়াও বর্তমান সরকারের 2 সংসদ সদস্য। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ও দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের পর এবার বন্দর সচল রাখতে বিকল্প প্রস্তাব দিয়েছে নতুন একটি দেশীয় জোট। গত ২৮ এপ্রিল নৌ পরিবহন মন্ত্রণালয়ে ১৫ বছরের জন্য এনসিটি টার্মিনালটি পরিচালনার আনুষ্ঠানিক প্রস্তাব দেয় সাইফ কসমোস এভারেস্ট পোর্ট সার্ভিসেস কনসোর্টিয়াম। এই জোটে রয়েছে বিগত সরকারের আমলে নানা ধরনের সুবিধা নিয়ে সমালোচনায় থাকা সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। অন্যদিকে আছে কসমোস এন্টারপ্রাইজের চেয়ারম্যান, লক্ষ্মীপুর ৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজাম। এছাড়াও আছে এভারেস্ট পোর্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ও লক্ষ্মীপুর ১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। কনসোর্টিয়ামের উদ্যোক্তারা বলছেন, বন্দরের মালিকানা ও নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রেখেই 15 বছরের জন্য এনসিটি পরিচালনা করতে চায় তারা। এই টার্মিনাল অপারেট করার অভিজ্ঞতা থাকায় দেশীয় জনবল দিয়েই উন্নত সেবা প্রদান করা সম্ভব হবে বলে মনে করছেন এই জোট। আমাদের প্রপোজালে বলা আছে যে এটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চিটাগং পোর্টের হাতে থাকবে। বিদেশি যে অফারটা এখন চলতেছে তার নিয়ন্ত্রণ চিটাগং পোর্টের হাতে থাকবে না। নেক্সট 15 বছর চিটাগং পোর্টকে একটা টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না, সবগুলো এই কনসোর্টিয়াম করবে। নেক্সট 15 বছরে আমরা চেয়েছি $69 পার ডিউস। এদিকে ডিপি ওয়ার্ল্ডের সাথে দর কষাকষি শেষ হওয়ার আগে অন্য কারো সাথে আলোচনার সুযোগ নেই বলছে মন্ত্রণালয়। নিজের একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে নেগোসিয়েশনটা আলোচনা আমাদের আলোচনায় আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। তবে বন্দর বিশেষজ্ঞরা বলছেন, সময় এসেছে জিটুজির পরিবর্তে ওপেন টেন্ডারের মাধ্যমে অপারেটর নিয়োগের। আন্তর্জাতিকভাবে এটা নিয়ম আছে, ওইটাকে সেট করে সবাই কম্পিটিশনে আসুক, জেভি জয়েন্ট ভেঞ্চারে আসুক, অথবা ডিপি ওয়ার্ল্ড আসুক, অথবা লোকাল যারা কনসোর্টিয়াম করছে তারা আসুক। তাদের মধ্যে কম্পিটিশনে যারা ভালো দর দিবে পোর্ট অথরিটিকে তাদেরকে দেওয়া হবে। শেষ পর্যন্ত বিদেশি জায়ান্ট ডিপি ওয়ার্ল্ডের সাথে আন্তর্জাতিক চুক্তি নাকি দেশীয় কোনো কোম্পানি, এই সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বন্দরের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যৎ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পর। দেখছেন স্টার নিউজ। কুমিল্লায় তনু হত্যা মামলার সাবেক 2 সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দেন। রাতে কুমিল্লা আদালত পুলিশের
পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন তনু হত্যা মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনা সদস্য শাহিন আলম। এদের মধ্যে জাহিদুজ্জামান বর্তমানে কুয়েতে পলাতক। এ মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি হাফিজুর রহমান বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল আসামির উপস্থিতিতে আলোচিত এ মামলার অভিযোগপত্র আমলে নেয় আদালত। 5 কার্যদিবসে তদন্ত শেষে গেল বৃহস্পতিবার আদালতে মামলাটির অভিযোগপত্র জমা দেয় বাকলিয়া থানা পুলিশ। 21 মে বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেদিন বিকেলেই অভিযুক্ত মনিরকে আটক করে পুলিশ। 22 মে শিশুটির বাবা বাদী হয়ে মনিরকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন। ধর্ষণের ঘটনায় আসামির সর্বোচ্চ সাজার আশা বাদী পক্ষের। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মহানগর আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। যাচ্ছি তার কাছে। তামিম, শুনানি কখন শুরু হবে? আসামিকে কয়টা নাগাদ আদালতে তোলা হবে? কি বলছেন আইনজীবীরা, জানাবেন। যেহেতু পুলিশের যে প্রতিবেদন অভিযোগপত্র সেই অভিযোগপত্র আমলে নিয়ে আজকে চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি বেলা 11টা নাগাদ এই চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। তবে একটু এদিক সেদিক হতে পারে বিভিন্ন কারণে। তবে এই যে বাকলিয়া যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যেহেতু একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি বিবেচনায় নিয়ে চট্টগ্রামের যে শিশু সহিংসতা ট্রাইব্যুনাল আছে সেই সহিংসতা ট্রাইব্যুনালের আশেপাশে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই সাথে সব ধরনের যদি কোনো সহিংসতা না ঘটে সেই ব্যবস্থাও কিন্তু গ্রহণ করা হয়েছে। আমি যদি একটু বলে রাখি, এই চার্জটি গঠন করা হয়েছে মূলত 2000 এবং 2003 যে সংশোধিত 9-1 ধারায়, সেই 9-1 ধারায় এটি গ্রহণ করা হয়েছে এবং এই মামলায় এখন পর্যন্ত সাক্ষী করা হয়েছে 13 জনকে এবং এই 13 জনের সাক্ষী গ্রহণের পরেই এই মামলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষ করে দ্রুততম শেষ করে এই মামলার একটি রায় দেওয়ার কথা বলা হচ্ছে ট্রাইব্যুনালের পক্ষ থেকে। আমরা কথা বলছিলাম রাষ্ট্রপক্ষে যে উকিল আছেন, আইনজীবী আছেন, তিনি কালও কথা বলছেন, আমার সাথে আজও কথা বললেন। তিনি যেটি বলছেন যে যেহেতু আসামি 164 করেছে, সেই ক্ষেত্রে এই মামলার রায়ও খুব দ্রুততম সময়ের মধ্যেই আশা করা যাচ্ছে সম্পন্ন হয়ে যাবে। যেহেতু 5 কর্মদিবসের মধ্যেই কিন্তু পুলিশ তার প্রতিবেদন সাবমিট করেছেন এবং ডিএনএ সহ অন্যান্য যেই সুরতহাল আলামত সমূহ থাকে সেই আলামতগুলোও কিন্তু তারা সাবমিট করেছেন। তাই দ্রুততম সময়ের মধ্যেই এই রায় হয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন। সেই সাথে যেহেতু আইনি প্রক্রিয়া একটি বাধ্যবাধকতা আছে, সেই জন্য রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু আসামির জন্য একজন আইনজীবী নিয়োগ করার কথা আমরা জানতে পেরেছি, যিনি আজকে সেই আইনজীবী উপস্থিত থাকবেন এবং তার মাধ্যমে দুই পক্ষে যে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে খুব দ্রুততম সময়ের মধ্যে এই রায় হবে বলে আমাদেরকে আশা প্রকাশ করছেন। এই ছিল চট্টগ্রাম আইন আদালত পাড়া থেকে সবশেষ সংবাদ। আলিফ, ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ আহত অর্ধশতাধিক। এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এ নিয়ে আরও জানাতে বানিয়াচং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, এখন পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে সংঘর্ষের সংখ্যা আছে কিনা আমাদের জানাবেন। এখন পর্যন্ত আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে। গতকালের যে সকাল 11টার দিকে আসলে মূলত সংঘর্ষ শুরু হয়। তবে আজকে সকালবেলা আমি এলাকায় পরিদর্শন করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। আমি এলাকার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। পুলিশ যেমনটি বলছে যে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মূলত ঘটনার সূত্রপাত হয় গতকাল সকালবেলা আসলে ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান যিনি রয়েছেন ফরিদ আহমেদ, তিনি আসলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নগদ অর্থ এবং চাল বিতরণের প্রোগ্রামে আসেন এবং তখন
ইউনিয়ন পরিষদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন কফিলউদ্দিন, তার সাথে আসলে মূলত দুজনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আসলে উপপক্ষের লোকজনের সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 2 ঘন্টার এই সংঘর্ষে আসলে পুলিশ এবং নারী পুরুষ সহ প্রায় 50 জনের মতো আহত হয়। এখন পর্যন্ত হবিগঞ্জ সহ সিলেটেও আমরা যেটুকু জানতে পেরেছি যে সিলেটে আর কি রোগীদেরকে ভর্তি করা হয়েছে। তো এখন পর্যন্ত বলা যায় যে হবিগঞ্জের যে বানিয়াচুঙ্গের, যে আমি ইউনিয়ন পরিষদের সামনে আছি, এই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ যেমনটি বলছেন যে আসলে নির্বাচিত চেয়ারম্যান ফরিদ আহমেদের সাথে, মূলত ফরিদ আহমেদ তিনি বৈষম্য বিরোধী মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন। জাতীয় নির্বাচনের পর মূলত উনি মুক্তি পান এবং ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেন। গতকাল উনি ইউনিয়ন পরিষদে যে প্রোগ্রামে আসার পর আসলে যে বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন ইউনিয়ন বিএনপির নেতা, তিনি আসলে তাদের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে। তো বলা যায় যে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে এবং কোনো ধরনের উত্তেজনা পরিস্থিতি খুবই কম। আলিফ, ধন্যবাদ রৌফ আপনাকে। গতকাল সন্ধ্যায় পাবনা পৌর শহরে সন্তানের সামনেই আলী হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা এবং প্রশাসনের তৎপরতা আপনি কেমন দেখছেন জানাবেন। আলিফ, প্রশাসনের তৎপরতা গতকাল হত্যাকাণ্ডের পর থেকেই কিন্তু ব্যাপক আকারে শুরু হয়েছে। 2টি হত্যাকাণ্ডের মধ্যে একটি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আলী হোসেন নামে যাকে হত্যা করা হয়েছে সন্তানের সামনে, তার হত্যাকাণ্ডের বিষয়ে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে। আমি পাবনা পুলিশ সুপার এবং পাবনা সদর থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এখনো পর্যন্ত মামলা হিসাবে গ্রহণ করা হয়নি, তার কারণ মামলা হিসাবে গ্রহণ করার জন্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো চলছে। বাদী পক্ষের লিখিত এজাহার সহ তথ্য যাচাই বাছাই করে মামলা হিসাবে আজকের মধ্যে হয়তো গ্রহণ করবে। গতকালকের এই হত্যাকাণ্ডের পরপরই মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আজকে ময়না তদন্ত শেষে তাদের দাফন কাফনের জন্য হয়তো পরিবারের কাছে হস্তান্তর করবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে কিন্তু পাবনায় যেহেতু গতকাল ডবল হত্যাকাণ্ড ঘটেছে, এর আগে গত 3 দিন আগে একজন শিশু সহ ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে পাবনার সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পাবনাবাসীর মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা গেছে আলিফ। এবং পাবনার এই হত্যাকাণ্ডগুলো সর্বশেষ যে ঘটেছে সেটির বিষয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো তৎপর কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন আলিফ। পাবনার এই হত্যাকাণ্ড নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। শামসুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2 মাসের বেশি সময় ধরে চলা হামের প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও মৃত্যুর হার কিছুটা কমেছে। তবে এর মধ্যেই দেশের বিভিন্ন স্থানে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এতে বাড়ছে উদ্বেগ। সিলেটের হাম ও ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। হামে আক্রান্ত মৃত্যুর সবশেষ কি তথ্য আছে আর ডেঙ্গু মোকাবিলায় প্রশাসনের উদ্যোগ কেমন? সিলেটে মৃত্যুর যে সংখ্যা ছিল সেটি কিছুটা কমে আসছে। এখন প্রতিদিন একজন করে মৃত্যুর খবর আমরা পাচ্ছি। আজকে পর্যন্ত 67 জন হামে আক্রান্ত হয়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজকে সকালেও একজন মারা গেছেন। এই নিয়ে হচ্ছে মোট 67 জন মারা গেছেন। মৃত্যুদের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি সুনামগঞ্জ জেলায় 26 জন মারা গেছেন এবং সিলেট জেলায় 23 জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে 6 জন এবং মৌলভীবাজারে 8 জন। আর গত সবশেষ 24 ঘন্টায় হাম নিশ্চিত শনাক্ত কোনো রোগী ভর্তি হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে 48 জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে 13 জন এই শহীদ শামসুদ্দিন হাসপাতালে এবং 12 জন উসমানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও বিভিন্ন জেলা হাসপাতাল, যে হাসপাতাল সদর হাসপাতালগুলো রয়েছে সেই সব হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলছে। যেমন সুনামগঞ্জে 36 জন ভর্তি হয়েছেন এবং হবিগঞ্জে 15 জন এবং মৌলভীবাজারে 20 জন রোগী ভর্তি রয়েছেন।
এছাড়া সিলেট বিভাগের এই বছরের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এখন পর্যন্ত 259 জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে 23 জন এবং মৌলভীবাজারে 16 জন এবং সুনামগঞ্জে 144 জন এবং সিলেটে 76 জন রোগী হাম শনাক্ত হয়েছে। আর ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে আপনি যেটি বলছিলেন সেটি হচ্ছে যে এখন পর্যন্ত সিলেট বিভাগে 21 জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে এবং তারা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে উসমানী হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য 20 শয্যার একটি ইউনিট চালু করে রেখেছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর এবং সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে আলিফ সিলেট থেকে সবশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীতে যেন হাওয়ার উপর চলছে শিক্ষা প্রতিষ্ঠান। জেলার 9টি উপজেলা শিক্ষা অফিসারের 8টি পদই শূন্য। একইভাবে সহকারী শিক্ষা অফিসারের 6টি পদে নেই কোনো কর্মকর্তা। এছাড়া দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকহীন 51টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এ অবস্থায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শ্রেণীকক্ষে বসা এই একদল স্বপ্নবাজমুখী আগামীর বাংলাদেশ, কিন্তু যাদের হাত ধরে এই কোমলমতি শিশুরা আলোর পথে হাঁটবে, নোয়াখালীতে সেই কারিগরদের সংকট এখন চরম পর্যায়ে। নোয়াখালী জেলার প্রশাসনিক স্তরে স্থবিরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে 9টি উপজেলার মধ্যে 8টিতেই নেই কোনো শিক্ষা কর্মকর্তা। শুধু তাই নয়, জেলার 16টি সরকারি উচ্চ বিদ্যালয়ের 14টিতেই প্রধান শিক্ষকের চেয়ার দীর্ঘদিন ধরে শূন্য। অন্যদিকে জুনিয়র স্কুলগুলোতেও শিক্ষক সংকট তীব্র। শিক্ষকরা যেসব সাবজেক্টগুলোতে তাদের অভিজ্ঞতা নেই, তারা ওইসব সাবজেক্টগুলো আমাদের করায়, আমরা ওইসব সাবজেক্টগুলো ঠিক মতন বুঝতে পারি না। গণিত এবং ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় আমরা পাঠদান থেকে ব্যাহত হচ্ছি। শিক্ষক সংকটের কারণে আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাস অনেক দিন ধরে বন্ধ রয়েছে। বিষয়ভিত্তিক শিক্ষক সংকট খুব বেশি, এতে করে শিক্ষার্থীরা খুবই সমস্যার সম্মুখীন হয়। নোয়াখালীতে বিষয়ভিত্তিক শিক্ষক সংকট দেখা দিয়েছে, এতে করে শিক্ষার মান ব্যাহত হচ্ছে। এই জন্য দ্রুত শিক্ষক নিয়োগ করে এই শিক্ষার মানকে অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ঐতিহ্যবাহী জেলা স্কুলেও নেই পর্যাপ্ত জনবল। এখানে 53 জন শিক্ষকের মধ্যে 14 জন এবং 14 জন কর্মচারীর মধ্যে 12 জনই নেই। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। আমাদের জেলা স্কুলের প্রধান শিক্ষকের পদ সহ 53টি পদের মধ্যে 15টি খালি রয়েছে এবং অফিস স্টাফদের 4টি পদের মধ্যে 2টি খালি আছে। এই জন্য শিক্ষার সার্বিক অবস্থা ব্যাহত হচ্ছে। শিক্ষাবিদদের মতে, মাঠ পর্যায়ে তদারকি আর পর্যাপ্ত শিক্ষক না থাকলে শিক্ষার মান ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে। আমরা এই পদ শূন্য ব্যাপারে আমাদের কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করেছি। আশা করি আমরা সেই শূন্য পদ পূরণ পাবো ইনশাল্লাহ। নোয়াখালী জেলায় 16টি সরকারি উচ্চ বিদ্যালয়, 305টি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।